প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। তো দেখো, আজ আমি তোমাদের সঙ্গে ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক যে মূল্যায়ন হবে 2026-এর, সেই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-কে লক্ষ্য করে রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার মডেল সেট নম্বর 14 ক্লাস করব বাংলা বিষয়ের। এটা ভলিউম 1। তোমাদের মাধ্যমিক 2027-কে লক্ষ্য করে যে প্রশ্ন বিচিত্রা বেরিয়েছে, এটা ভলিউম 1, সেই ভলিউম 1 থেকে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। আর একটা কথা বলে দিই, তোমরা যদি আমাদের কাছ থেকে এই পুরো পিডিএফটা কিনতে চাও, তোমাদের এই ক্লাস 10-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে বাংলা বিষয়ের কম দামে কিনতে পারো। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা পিডিএফটা পারচেস করতে পারবে। অনেকেই আমাদের কাছ থেকে পিডিএফ সংগ্রহ করে কিনছে এবং কিনে পড়াশোনা করছে। যারা জানো না তাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এই পিডিএফের মধ্যে সমস্ত প্রশ্নপত্র পর্ষদের যে রয়েছে সেগুলোর সমাধান, প্লাস মডেল সেট যতগুলো রয়েছে তার সমাধান করা রয়েছে। দেখতে পাচ্ছ, তোমাদের প্রথমেই বলা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে দেখো বলা রয়েছে, একের প্রশ্ন, গায়ে কাটা দিয়ে উঠলো তপনের, কখন গায়ে কাটা দিয়ে উঠলো? উত্তর করবে যে অপশান গ হবে। তপনের লেখা গল্প সন্ধ্যা তারা পত্রিকায় ছাপানো হয়েছে এবং সেটা বাংলাদেশের হাজার হাজার ছেলের হাতে ঘুরবে এটা ভেবেই, ঠিক আছে। তো তখনই হয়েছিল। এভাবেই সমস্ত উত্তরগুলো সাজানো রয়েছে। যারা কিনবে না তাদের জন্য আমরা ফ্রিতে এইরকমই আলোচনা করে দিচ্ছি। এর আগে 13টা মডেল সেট করে দিয়েছি, এটা 14 নম্বর মডেল সেটের ক্লাস। আগের ক্লাসগুলো যারা না দেখেছ অবশ্যই প্লেলিস্টের মধ্যে গিয়ে দেখবে, লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে। দ্বিতীয় নম্বর প্রশ্নে যাচ্ছি। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। এখানে তারা বলতে কাদের বোঝানো হয়েছে? শান্ত হলুদ দেবতারা। অপশান ক করবে উত্তরটা। 1-2 প্রশ্ন উত্তর। 1-3 দেখো বলা রয়েছে, তুমি সবল আমি দুর্বল। উক্তিটি কার? উত্তর করবে ফাউন্টেন পেন ব্যবহারকারীর, ঠিক আছে। এটি হারিয়ে যাওয়া কালিকলম থেকে নেওয়া হয়েছে। তাহলে উত্তরটা কিন্তু 1-3 খ করবে। 1-4 দেখো, সোজা পথে চলো না কেন? নিম্নরেখ পথে। এটা করবে যেটা সঠিক উত্তরটি হবে অধিকরণ কারক, ঠিক আছে। অপশান ক করবে উত্তরটি। 1-5 দেখো বলা রয়েছে, প্রীতি বিনা আমি যেন মণিহারা ফণি। নিম্নরেখ পদটি হবে উত্তর যেটা অনুসর্গ। অপশান খ। কম বেশি 20টি শব্দে উত্তর দাও। যারা সারা বাড়িতে শোরগোল পড়ে যায়, শোরগোল পড়ার কারণ কি? উত্তর করবে তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপানো হয়েছে। এই খবরটি জানাজানি হওয়ার পরেই সারা বাড়িতেই শোরগোল পড়ে গিয়েছে। একটি অনুতপ্ত কর্তা বাক্যের প্রয়োগ করে দেখাও। উত্তর করবে যেটা অনুতপ্ত কর্তার উদাহরণ হলো, আমার দ্বারা এ কাজ হবে না। এখানে আমার হলো অনুতপ্ত কর্তা। তারপর দেখো 2-3 প্রশ্ন, কোন শব্দকে বলা রয়েছে? দেখো আরেকবার বলছি যে 2-3 প্রশ্নটা আর কি বলা রয়েছে। দেখো এখানে কোন পদকে বিশ্লেষণাত্মক কারক বলেছেন, ঠিক আছে। আরেকবার বলছি, কোন শব্দকে বা কোন পদকে আর কি বিশ্লেষণাত্মক কারক বলেছেন? ব্যাকরণবিদের মতে সম্বোধন পদ বা অনেক ক্ষেত্রে সম্বন্ধ পদকে কারক হিসেবে গণ্য না করেই বিশেষণার্থক কারক বলা হয়। তারপর দেখো, গর্ভে যারা অন্ধ তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে, ঠিক আছে। এটাই বলা রয়েছে উক্তিটি, ঠিক আছে। তারপরে দেখো, কারা গর্বে অন্ধ, এটা বলা রয়েছে প্রশ্নটা। রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতার সাম্রাজ্যবাদী শ্বেতাঙ্গ শাসকের কথা বা ইউরোপীয় ঔপনিবেশিক শক্তির কথা বলা হয়েছে, যাদের কৃপণতা ও দম্ভ আফ্রিকার ঘন অরণ্যের চেয়েও অন্ধ ছিল। বাবু কৈল ডাইভার্স কে কাদের কেন বাবু কৈল ডাইভার্স বলেন? উত্তর হবে যে লর্ড কার্জন বাঙালিদের ইংরেজি ভাষা কলম চালানো দেখেই এই উক্তিটি বলতেন। সূত্র হারিয়ে যাওয়া কলম থেকে এটা নেওয়া হয়েছে আর কি। সূত্র হিসাবে এটা তোমাদেরকে বললাম যে কোন অধ্যায় থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, একটু মনে করিয়ে দিলাম। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 3-এর দাগে কম বেশি মানে 60 শব্দে উত্তর দিতে বলেছে। এটা খুব ভালো, ওর হবে। কার সম্পর্কে কেন বলা হয়েছে? ঠিক আছে, আরেকবার বলছি, এটা খুব ভালো, ওর হবে। কার সম্পর্কে কেন বলা হয়েছে? 2টো প্রশ্ন। আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপনের মেজ মাসি তপনের ছোট মেসোকে তপনের লেখা একটি গল্প দেখান। এই গল্পটি পড়ে তপনের লেখক মেসো এই উক্তিটি করেছিলেন। প্রথম প্রশ্নের উত্তরটা। দ্বিতীয় প্রশ্নের উত্তরটা দেখে নাও। মেসো বোঝাতে চেয়েছেন যে তপনের বয়সের অন্য ছেলেরা যেখানে রাজা রানী বা খুনের গল্প শেখে, সেখানে তপন তার স্কুলে ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার মতন বাস্তব বিষয় নিয়ে লিখছে, বা মানে যা কিনা প্রশংসনীয়। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। তারা বলতে কাদের বোঝানো হয়েছে? তারা আর স্বপ্ন দেখতে পারলো না কেন? অসুখী একজন কবিতায় তারা বলতে সেই শান্ত হলুদ দেবতাদের বোঝানো হয়েছে, যারা হাজার বছর ধরে মন্দিরে ধ্যানে মগ্ন ছিল,
যুদ্ধ শুরু হলে মন্দিরের দেবতারা আর শান্ত থাকতে পারেনি। আগ্নেয় পাহাড়ের মতন যুদ্ধের লেলিহান শিখা সব ধ্বংস করে দেয়। মন্দির ভেঙে পড়ে এবং দেবতাদের টুকরো টুকরো হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। শান্ত অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ায় তারা আর অলৌকিক স্বপ্ন দেখতে সমর্থ হলেন না। কম বেশি 150 শব্দে উত্তর দাও। বলা রয়েছে দেখো 4-এর আগে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস। কবি আমাদের ইতিহাস নেই বলে সংশয় প্রকাশ করেছেন কেন? উত্তর হবে শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় সাধারণ মানুষের অস্তিত্বের সংকট ফুটে উঠেছে। কবি এখানে আমাদের বলতে সেই সকল সাধারণ শ্রমজীবী ও বিপন্ন মানুষের কথা বলেছেন যারা ক্ষমতাশালী বা শাসক শ্রেণীর শোষণ ও বঞ্চনার শিকার। ইতিহাসের অনুপস্থিতি দেখে নাও। প্রচলিত ইতিহাসে সাধারণ রাজা বাদশাহ বা জয়ী বীরেদের কাহিনী লিপিবদ্ধ করে, যেখানে সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বা ত্যাগের কথা উপেক্ষিত থাকে। তাই কবি মনে করেছেন তাদের কোনো নিজস্ব ইতিহাস নেই। বিবর্ণ ইতিহাস যদি কোনো ইতিহাস থেকে থাকে তবে তা সাধারণ মানুষের পক্ষে নয়, বরং তা চোখ মুখ ঢাকা বা বিকৃত ইতিহাস, অর্থাৎ সাধারণ মানুষের সত্য ঘটনাকে ধামাচাপা দেওয়া হয়েছে। ভিখারি দশা, রাজনৈতিক হানাহানি আর অস্থিরতার মধ্যেই সাধারণ মানুষ আজ আশ্রয়হীন ও দিশেহারা। তারা সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে আছে ভিখারির মতন। এই প্রান্তিক এবং ব্রাত্য মানুষের কথা কোনো গৌরবময় ইতিহাসে স্থান পায় না বললেই কবি এমন সংশয় প্রকাশ করেছেন। তারপর দেখো 4-2 দাগের প্রশ্ন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন। দুঃখের মুহূর্ত বলতে কি বোঝানো হয়েছে? তপনের কি তপন কি সংকল্প গ্রহণ করে? 3+2, এটা একটা কাটিং প্রশ্ন, দেখে রাখো, অর্থাৎ দুটো প্রশ্ন দেওয়া রয়েছে। অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যেই তোমরা দেখেছো। দেখো দুঃখের মুহূর্তের অর্থ। আশাপূর্ণা দেবী জ্ঞানচক্ষু গল্পে দুঃখের মুহূর্ত বলতে সেই সময়কে বোঝানো হয়েছে যখন তপন তার বহু প্রতীক্ষিত ছাপানো গল্পটি নিজে পড়তে বসে এক চরম অপমানের সম্মুখীন হয়। তপন চেয়েছিল তার নিজের লেখা গল্পটি পড়বে, কিন্তু পড়তে গিয়ে সে দেখে যে তার লেখক মেসো গল্পটি কারেকশন করার নামে আগাগোড়া বদলে দিয়েছেন। ছাপার অক্ষরে সে নিজের গল্পের বদলে অন্য একজনের লেখা পড়েছিল। নিজের কৃতিত্বের জায়গায় অন্যের ছাপা গল্প দেখে, ঠিক আছে, অন্যের ছাপ স্পষ্ট দেখে, ঠিক আছে, তপনের কাছে সেই আনন্দের মুহূর্তটি গভীরতম বিষাদ ও অপমানের মুহূর্তে পরিণত হয়েছিল। তপনের সংকল্প। তপনের এই চরম অপমানের হাতে থেকে, তপন এই চরম যে অপমানিত হয়েছে সেই চরম অপমানের হাত থেকে শিক্ষা নিয়ে আত্মমর্যাদা রক্ষার জন্য একটি দৃঢ় সংকল্প গ্রহণ করে। সে ঠিক করে যে ভবিষ্যতে যদি কোনো সময় সে তার লেখা গল্প কোনো পত্রিকায় ছাপতে দেয় তবে সে নিজের সেই লেখাটি নিয়ে গিয়ে পত্রিকার অফিসে দিয়ে আসবে। তার লেখা কাঁচা হোক বা ভুল হোক তাতে কিছু আসে যায় না, কিন্তু তা যেন তার নিজের হাতের লেখা হয়। অন্যের কারোর দ্বারা কারেকশন করা বা অন্যের কৃপা নেওয়া লেখা সে আর কখনো ছাপতে দেবে না, যাতে তাকে নিজের লেখা পড়তে গিয়ে অন্যের কথা পড়তে না হয়। এরপরে দেখো অর্থপাঠ প্রশ্ন, আফ্রিকা কবিতা অবলম্বনে আফ্রিকার জন্ম বৃত্তান্ত এবং বিশেষত্ব ব্যাখ্যা করো। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা কবিতায় প্রাকৃতিক ও ভৌগোলিক বিবর্তনের মধ্যে আফ্রিকার জন্ম বৃত্তান্ত বর্ণনা করা হয়েছে। জন্ম সৃষ্টির আদি লগ্নে যখন স্রষ্টা নিজের ওপর অসন্তুষ্ট হয়ে পৃথিবীকে বারবার নতুন করে গড়েছিল, তখন রুদ্র সমুদ্রের বাহু প্রাচীর ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গিয়েছিল। বিশেষত বনস্পতির নিবিড় পাহারায় আফ্রিকার এক নিভৃত অবকাশে নিজেকে চিনিয়ে নিয়েছিল। নিজেকে চিনে নিয়েছিল আর কি। দুর্গম রহস্য আর প্রতিকূলতাকে জয় করার মন্ত্র শিখেছিল সে। তার সেই রূপ ছিল রহস্যময় ও ছদ্মবেশী, যেখানে সে বিভীষিকাকে আরও আয়ত্ত করে নিজের শঙ্কাকে জয় করতে চেয়েছিল।
বিদ্রুপ করেছিল ভীষ্মকে, যাতে প্রতিকূলতায় তাকে দমাতে না পারে। প্রতিকূলতা যেটা সেটা জানতে না দমাতে পারে আর কি। 5 দাগে দেখো কম বেশি 150 শব্দ উত্তর দাও। 5-এর একের প্রশ্ন, জন্ম নিল ফাউন্টেন পেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে রাখো। ফাউন্টেন পেনের স্রষ্টাকে, কিভাবে তার জন্ম হয়েছিল। শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ অনুযায়ী ফাউন্টেন পেনের স্রষ্টা হলো লুইস অ্যাডসন ওয়াটারম্যান। জন্মের ইতিহাস মানে কীভাবে সৃষ্টি হয়েছিল। জন্মের ইতিহাস, ওয়াটারম্যানের সাহেব ছিলেন একজন বীমা এজেন্ট। এবার তিনি চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। সেই সময় দোয়াতের কালি উপুড় হয়ে চুক্তিপত্রের ওপর পড়ে সেটি নষ্ট হয়ে যায়। তিনি আবার নতুন কাগজ নিয়ে আসেন, কিন্তু সেই অবসরের অন্য একজন ব্যবসায়ী বিমাটি করিয়ে দেন। ঠিক আছে, বা বিমা করে নেন আর কি। ব্যবসায়ী বিমাটি করে নেন। এই বিড়ম্বনা আর ব্যবসায়িক ক্ষতির থেকে মুক্তি পেতেই তিনি এমন এক কলম তৈরি প্রতিজ্ঞা করেন যাতে কালি নিজের ভেতরেই জমা থাকে। দীর্ঘ প্রচেষ্টা তিনি তৈরি করেন রিজার্ভ পেন, বা আজকের যেটা ফাউন্টেন পেন সেটাই। তারপর দেখো 5-2 প্রশ্ন কি বলা রয়েছে এখানে। দেখো বলা রয়েছে আমরা কালিও তৈরি করতাম নিজেরাই, কালি তৈরির প্রক্রিয়াটি ব্যক্ত করো। দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আসবেই আসবে, দেখে রাখো। শ্রীপন্থের হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধের লেখক ছোটবেলায় কীভাবে ঘরোয়া পদ্ধতিতে কালি তৈরি করতেন তার একটি চমৎকার বর্ণনা দিয়েছেন। ভেষজ উপাদানের ব্যবহার, প্রথম নম্বর পয়েন্ট করে এটা লিখবে। গ্রামে সাধারণত গৃহস্থ বাড়িতে কালি তৈরির প্রধান উপাদানগুলো ছিল তিল, ত্রিফলা অর্থাৎ আমলকি, বয়রা ও হরিতকি। এই 3টি জিনিস নিয়েই ত্রিফলা তৈরি হয়, বা এই 3টি জিনিসকে একত্রে ত্রিফলা বলা হয় আর কি। এবং লোহার পাত্র। তারপর দেখো প্রস্তুত প্রণালী। প্রথমে তিল আধবোড়া করে আধবোড়া করে নিয়ে আর কি, তার সঙ্গে ত্রিফলা এবং লোহার পাত্রে ভেজানো জল মেশানো হতো। একটি লোহার দণ্ড দিয়ে সেই মিশ্রণটিকে ভালো করে ঘষতে হতো। কালির মান পরীক্ষা। এই মিশ্রণ থেকে 1 ফোঁটা কালি একটি পাথরের বাটিতে রাখা হতো। যদি সেই কালির বাটিটি থেকে গড়িয়ে না পড়তো তবে বোঝা যেত যে কালিটি উপযুক্ত হয়েছে। সহজ পদ্ধতি। এছাড়াও বাড়িতে মা পিসিমারা হাঁড়ির পিছনে জমা হওয়া ভূষকালি অর্থাৎ যেটা ঝুল নামে তোমরা জানো, সংগ্রহ করে লাউ পাতা দিয়ে ঘষে তা জলে গুলেই এবং তাতে খুন্তি পুড়িয়ে ছ্যাঁকা দিয়ে সাধারণ কালি তৈরি করতেন। এরপরে দেখো 6 দাগে দেখবো আমরা কম বেশি 150 শব্দে একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2টো প্রশ্ন রয়েছে। রবীন্দ্রনাথ দেখো এখানে বলা হচ্ছে 6-1 প্রশ্ন। রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতা কোন উপন্যাস অবলম্বনের এই প্রতিযোগিতাটির বর্ণনা দাও। দেখে নাও উত্তর। মতি নদীর কোনি উপন্যাসের বারুণী উৎসবের দিন রবীন্দ্র সরোবরের 1 মাইল সাঁতার প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় কৃতি ও নামী সাঁতারুদের ভিড় ছিল। ক্ষিতি সিংহ তার আবিষ্কৃত প্রতিভা কোনিকে এই প্রতিযোগিতায় নামিয়েছিল। সেখানে হিয়া মিত্রের মতন ধনী পরিবারের আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত সাঁতারুদের সঙ্গে কোনির হাড্ডাহাড্ডি লড়াই হয়। গঙ্গার নোংরা জলে কোনো মতেই প্র্যাকটিস করা কোনি তার অদম্য জেদ আর ক্ষিতীশের কঠোর নির্দেশনায় সবাইকে চমকে দিয়েছিল। এই প্রতিযোগিতা ছিল কোনির জীবনের অন্যতম বড় পরীক্ষা। সেখানে সে প্রমাণ করেছিল যে দরিদ্র প্রতিভাকে আটকে রাখতে পারে না। 6-2 দেখো বলা রয়েছে লক্ষ্য পূরণ করতে হলে নারীর বাঁধন ছিঁড়ে বেরোতেই হবে। এই উপলব্ধির কারণ কোনি উপন্যাস অবলম্বনে আলোচনা করো। মতি নদীর কোনি উপন্যাসের এই উক্তিটি মূলত কোচ ক্ষিতীশ সিংহের মানসিকতার প্রতিফলন, যা তিনি কোনির সাফল্যের জন্য অপরিহার্য মনে করেছিলেন। আবেগের বাধা। নারীর বাঁধন বলতে এখানে পারিবারিক মায়া, দরিদ্রজনিত অসহায়তা এবং অভ্যস্ত জীবনযাত্রার প্রতি টানকে বোঝানো হয়েছে। শৃঙ্খলার কঠোরতা। কোনি ছিল অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তার ভাই ও পরিবারের প্রতি ভালোবাসা তাকে বারবার কঠোর পরিশ্রম থেকে বিচ্যুত করতে পারত। ক্ষিতীশ জানতেন যে বড় লক্ষ্য অর্জন করতে হলে ব্যক্তিগত দুঃখ ও সুখ এবং পারিবারিক মায়া ত্যাগ করে কেবল লক্ষ্যেই স্থির থাকতে হয়। মানসিক দৃঢ়তা। একজন চ্যাম্পিয়ন হতে গেলে সাধারণ জীবনযাত্রার আবেগ বর্জন করে কঠোর শৃঙ্খলতা আসতে হয়। কোনি যাতে তার পারিবারিক অভাব বা প্রিয়জনদের হারানো শোককে ভেঙে না পড়ে
হারানোর যে শোক সেটা ভেঙে না পড়ে, সেই জেদকে সাঁতারে পুঁজিতে পরিণত করে, সেই কারণেই এই উপলব্ধির প্রয়োজন ছিল। চলিত গদ্যে অনুবাদ সবশেষে ছিল, দেখে নাও। বলা রয়েছে দেখো, ডিসিপ্লিন ইজ দ্য ট্রেনিং অফ মাইন্ড অ্যান্ড ক্যারেক্টার টু প্রডিউস সেলফ কন্ট্রোল হ্যাবিটস অফ obedience etc. It is necessity in every sphere of life. It is the primary importance in an educational institution. দেখো এখানে বঙ্গানুবাদ, শৃঙ্খলা হলো মন ও চরিত্রের এমন এক প্রশিক্ষণ যা আত্মসংযম এবং অনুগত্যের অভ্যাস গড়ে তোলে। জীবনের প্রতিটি ক্ষেত্রেই এর প্রয়োজনীয়তা অনস্বীকার্য। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এর গুরুত্ব সব থেকে বেশি বা প্রাথমিক, বা মানে অ্যাট ফার্স্টটাই শিখতে হয় আর কি, এই জন্য প্রাথমিক আর কি। এই ছিল টোটাল মডেল সেট 14 সমস্ত প্রশ্ন, তার উত্তর সমাধান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছ প্লেলিস্টের মধ্যে পাবে। তোমরা যারা পিডিএফ নোট কিনতে চাও এই বাংলা বিষয়ের, এই পিডিএফটা অবশ্যই কম দামে কিনতে পারবে, যেহেতু তোমাদের পরীক্ষা চলে এসেছে আমরা এখন অফার দিচ্ছি, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সমস্ত সাবজেক্ট আমাদের কাছে পাবে, ক্লাস 10-এর অ্যাভেলেবেল। তো কিনতে পারো, যারা কিনবে না তোমরা এরকমই স্ক্রিন দেখে দেখে ক্লাসগুলো করে নাও, আর বইতে কিংবা খাতাতে উত্তরগুলো লিখে নাও, দাগিয়ে নাও, যে যেমন পারো সুবিধা মতন। আর এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই এভাবেই করা রয়েছে, ফ্রিতে দেখে নিতে পারো। আর যারা নোটস নিতে চাইছো কম দামে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, নাম্বার এই ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া রয়েছে।